মলয়ের চায়ের দোকানে আড্ডার আসরে এসে সকলের অনুরোধে কৃষ্ণকান্তবাবু বলে শোনাতে লাগলেন তার ইঞ্জিনিয়ারিং কর্মজীবনের এক ভয়ানক হাড় হিম করা ভৌতিক ঘটনার কথা। সেবার সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরে এসেছিলেন তিনি। বর্ধমান জেলার তেঘড়িয়ায় কর্মসূত্রে গিয়ে কোনো বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল তাকে। কেন আজ এতগুলো বছর পার করে আসার পরেও সে রাতের কথা কিছুতেই ভুলতে পারেননি তিনি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার গা ছমছমে ভয়ের গল্প, তেঘড়িয়ার অদ্ভুত ঘটনা। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আজকের এই বিশেষ নিবেদন, তেঘড়িয়ায় অদ্ভুত ঘটনা। এই তো কৃষ্ণকান্তবাবু চলে এসছেন। আর তবে চিন্তা নেই, আজকের গল্পের আসর একেবারে জমি যাবে। কৃষ্ণকান্ত ব্যানার্জি মলয়ের চায়ের দোকানে এসে উপস্থিত হতেই কথাগুলো বলল শ্যামলাল। কৃষ্ণকান্তবাবু শ্যামলালের পাশে বসে মলয়ের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ মলয়, একবার চা আর একটা গোল্ড ফ্লেক দে তো দেখি। চায়ের দোকানদার মলয় কেটলি থেকে উষ্ণ ধুমায়িত চা মাটির ভাঁড়ে ঢেলে তা বাড়িয়ে দিল কৃষ্ণকান্তবাবুর দিকে। চায়ের ভাঁড়ে সামান্য ফুঁ দিয়ে লম্বা চুমুক বসালেন তিনি। তারপর ঠোঁটের ফাঁকে সিগারেট কুচে ফস শব্দে দেশলাই কাঠি জেলে আগুন ধরালেন। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চায়ের সাথে সিগারেট খাওয়ার মধ্যে একটা আলাদাই আমেজ আছে। কৃষ্ণকান্ত ব্যানার্জির বয়স এখন প্রায় 50-এর ঊর্ধ্বে, তবে এই পাড়ার ছোট বড় সকলেই তাকে বড্ড সম্মান করে। কৃষ্ণকান্তবাবু অবশ্য সম্মান পাওয়ার মতোই একজন মানুষ। পেশাগত দিক থেকে তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। কর্মজীবনের অনেকটা সময় নিযুক্ত থেকেছেন নানান সরকারি বড় বড় প্রজেক্টে। অর্থের অভাব কি তা কোনোদিনই বুঝতে পারেননি ঈশ্বরের কৃপায়। একমাত্র ছেলে চাকরি সূত্রে থাকে মুম্বাইয়ে, মাঝে মধ্যে আলে কালে যাতায়াত করে। কৃষ্ণকান্তবাবু এবং তার স্ত্রী হোমটাউন ছেড়ে এই পাড়ার ফ্ল্যাট কিনে পাকাপাকিভাবে থাকা শুরু করেছেন। তাও নয় নয় করে বছর 5 তো হবেই। ভদ্রলোক মনের দিক থেকেও ভারী ভালো। পাড়ার যে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়ে তার দ্বারস্থ হয় এবং তিনি তার যথাসাধ্য সম্ভব চেষ্টা করেন তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করে পাশে দাঁড়ানোর। আকাশের বুকে ক্রমশ জমতে থাকা মেঘ এবার গর্জে উঠল বীভৎসভাবে। সময়টা এখন কালবৈশাখীর। আশেপাশের আম গাছগুলো পুরোপুরি ছেয়ে গেছে আম্রমুকুলে। ভাঁড়ের চা অর্ধেক শেষ হতে না হতেই ঝড় উঠল শোঁ শোঁ শব্দে। সাথে সাথেই লোডশেডিং হয়ে গোটা পাড়াটা ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। মলয়ের গুমটি মতো দোকানে 100 পাওয়ারের যে উজ্জ্বল হলদেটে বাতিটা জ্বলছিল তা নিভে যাওয়ার সমগ্র জায়গাটায় পুরোপুরি গ্রাস করল ওই কুৎসিত অন্ধকার। এই নে যা, কারেন্ট চলে গেল। আপনারা বসেন, আমি হ্যারিকেন জ্বালাচ্ছি। মলয় হ্যারিকেন জ্বালালে অন্ধকার চায়ের দোকানের মধ্যে ছড়িয়ে পড়ল সামান্য কিছুটা সোনালি আলোর আভা। কৃষ্ণকান্তবাবু চায়ের শূন্য ভাঁড়খানি ছুঁড়ে দিলেন ডাস্টবিনের দিকে। তারপর ছোট হয়ে আসা সিগারেটের ফিল্টারে বেশ জোরে টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গল গল করে এক রাশ ধোঁয়া ছাড়লেন। শ্যামলাল বলে উঠল, এ কৃষ্ণকান্তবাবু, আর একটা ঘটনার কথা বলে শোনান দেখি। এর আগের সপ্তাহে আপনি সেই ঘটনার কথা বলেছিলেন, তা যেন এখনো মনের মধ্যে গেঁথে রয়েছে। কিছুতেই সেই রেস কাটিয়ে উঠতে পারছি না। কৃষ্ণকান্তবাবু মাঝে মধ্যে চায়ের দোকানে এসে আড্ডা দেন আর তার অতীত জীবনে ঘটা নানান সব বিচিত্র অভিজ্ঞতার কথা বলেন। ইঞ্জিনিয়ারিং পেশায় নিযুক্ত থাকার কারণে তাকে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করতে হয়েছে একাধিকবার। সেই সমস্ত অভিজ্ঞতার কথা বলতে তারও নেহাত মন্দ লাগে না। সকল শ্রোতা বলে
তার গল্প বলার মধ্যে নাকি অদ্ভুত এক মাধুর্য রয়েছে। এই সমস্ত কথা শুনলে কৃষ্ণকান্তবাবু নিজেই তার প্রতি গর্ববোধ করেন। আগের সপ্তাহে বিহারের মুরারি নামক এক জায়গায় কাজ করতে গিয়ে সেবার রাজকীয় পোহাতে হয়েছিল, সেই ঘটনার কথাই বলেছিলেন, যার প্রশংসার রেশ এই সপ্তাহেও সমানভাবে চলছে। মৃদু হেসে তিনি ভাবনার অতল সমুদ্রে ডুব দিলেন। তবে বেশিক্ষণ সময় তাকে ভাবতে হলো না, কারণ তার গোটা জীবনটাই একাধিক বিচিত্র অভিজ্ঞতায় ভরা। সিগারেটের শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে দিলেন বাইরের দিকে। ঝড়ের দাপট ইতিমধ্যে কিঞ্চিত কমে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে ঝমঝমিয়ে। বাইরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পুরোপুরি এখন ঝাপসা আকার নিয়েছে। এ ঘটনা আজ থেকে বেশ অনেক বছর আগের। সালটা আমার এখন আর সঠিকভাবে মনে নেই, কিন্তু তাও আনুমানিকভাবে বলতে পারি বছর 20 আগের ঘটনা তো হবেই। উপর মহল থেকে হঠাৎই আমায় জানানো হলো তেঘরিয়া নামের একটা জায়গায় আমাকে যেতে হবে। মাঝে মধ্যেই উপর মহল থেকে এরকম ভাবে এমার্জেন্সি কাজের ডিউটি আমার উপর দেওয়া হতো। যথারীতি চটজলদি আমি সমস্ত প্রস্তুতি শুরু করে দিলাম। ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম তেঘরিয়ার উদ্দেশ্যে। তেঘরিয়া বর্ধমানের একটি প্রত্যন্ত জায়গা এবং বর্ধমান জেলা 2টি ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু তখন বর্ধমান জেলা ছিল একটাই। পূর্ব এবং পশ্চিম কোনো ভেদাভেদ ছিল না। আমার হোমটাউন থেকে বর্ধমান জেলার দূরত্ব বেশ অনেকখানি। যথারীতি বর্ধমান জাংশনে নামতে নামতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। কথা ছিল সেখান থেকে এক কর্মচারী আমাকে এসে নিয়ে যাবে কাজের জায়গায়। স্টেশনে খানিকটা সময় অপেক্ষা করার পর দেখলাম এক স্বল্প বয়সী যুবক আমার দিকে এগিয়ে আসছে হন্তদন্ত হয়ে। আগে নমস্কার, আপনি কৃষ্ণকান্ত ব্যানার্জি তো? ক্ষমা করবেন স্যার, আমার স্টেশনে আসতে খানিকটা সময় বিলম্ব হয়ে গেল বলে। আসলে হাতের বেশ কিছু কাজ শেষ করে আসতে হয়েছে তো, তাই একটু দেরি হয়ে গেল। তারপর আবার এদিকে লাইনে বাসের যে অবস্থা, একেবারে ঘড়ি ধরে বাস থাকে। একটা বাস মিস করেছেও কি পরের বাসটার জন্য অপেক্ষা করতে হবে প্রায় আধ ঘন্টারও বেশি। আরে না না, ঠিক আছে, তোমাকে এত কারণ বলতে হবে না। আচ্ছা, তুমি আমার থেকে বয়সে ছোট, তাই জন্য তুমি করেই বললাম। ইয়েস স্যার, আমার কোনো আপত্তি নেই। আমি কৃষ্ণকান্ত ব্যানার্জি। উপরমহল থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে তেঘরিয়া ব্রিজের সুপারভাইজারের দায়িত্বে থাকার জন্য। আগে আমার নাম উজ্জ্বল মালিক, আপনি আমাকে উজ্জ্বল বলে ডাকতে পারেন। চলুন স্যার, এখান থেকে তেঘরিয়া কিন্তু বেশ অনেকটা দূরের পথ। আপনাকে তো আগেই বললাম, একবার নির্দিষ্ট সময়ের আগে বাস মিস হয়ে গেলে আর বাস পাওয়া যাবে না। অনেকটা সময় লেগে যাবে ওখানে পৌঁছতে, আবার রাত হয়ে যেতে পারে। উজ্জ্বলের সাথে আমি রওনা হলাম তেঘরিয়ার উদ্দেশ্যে। রাস্তায় ধুলো উড়িয়ে এগিয়ে চলল আমাদের বাস। বাসের খোলা জানালার ধারের সিটে বসে চোখের পাতা এক সময় বন্ধ হয়ে এসেছিল নিদারুণ ক্লান্তিতে। ঘুম ভাঙল উজ্জ্বলের ডাকে। স্যার, ও স্যার, স্যার চলুন, এবার তো নামতে হবে আমাদের।
তেগড়িয়া বাস স্ট্যান্ডে এসে গিয়েছি। ঘুম ভাঙতেই দেখলাম সন্ধ্যার অন্ধকার কখন যেন গাঢ় হয়ে এসেছে। সিটের তলায় রাখা ব্যাগপত্র হাতে নিয়ে নেমে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড বলতে কেবলমাত্র একটা বৃহৎ বট গাছ ছাড়া আর কিছু নয়। জায়গাটা যে এতখানি প্রত্যন্ত তা মোটে ভাবতে পারিনি। কোথাও কোনোখানে এক বিন্দু আলো পর্যন্ত জ্বলছে না। যত দূর দৃষ্টি যায় তত দূর কেবল ঘুটঘুটে কালো অন্ধকারে ঢাকা। রাস্তার দুই ধারে বড় বড় লম্বাটে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ অশরীরীর মতন। বাস থেকে আর কোনো যাত্রী নামল না। অবশ্য যাত্রী বলতে হাতে গোনা মাত্র 2-1 জনই ছিল। আমরা সেখানে নামতেই বাস রাস্তার ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। চলুন স্যার, এখান থেকে আর সামান্য কিছুটা হেঁটে ওই পায়ে হাঁটা পথ আর কি। আমার সঙ্গে টর্চ আছে, আমি আমি টর্চটা দাঁড়ান বের করছি। ব্যাগের চেন খুলে একটা টর্চ লাইট বের করে আনলো উজ্জ্বল। তাকে অনুসরণ করে হাঁটতে লাগলাম আমি। প্রধান রাস্তা থেকে খানিকটা তফাতে এসে আঁকা বাঁকা সরু যে পায়ে হাঁটা রাস্তা এগিয়ে গিয়েছে, সেদিকেই আমরা এগিয়ে চললাম। রাস্তার দুই ধারে ছোট বড় গুল্মলতা, পাতার ঝোপঝাড় মৃদু মৃদু শীতল বাতাসের দাপটে নড়ছে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় বুঝতে পারছিলাম এখান থেকে নদীর দূরত্ব মোটেও বেশি দূরে নয়। কাছে পিঠে নদী রয়েছে বলে বাতাস এত বেশি ঠান্ডা। কনকনে জল বাতাস উঠে আসছে নদীর বক্ষ হতে। মিনিট 10 হাঁটার পর আমরা এসে উপস্থিত হলাম অস্থায়ী ক্যাম্প হিসেবে। পাশাপাশি বেশ কয়েকটা তাঁবু টাঙানো হয়েছে সেখানে। সবচেয়ে বড় তাঁবুটাই আমাকে দেওয়া হলো থাকার জন্য। আমি নিজের ব্যাগপত্র তাঁবুর ভেতরে রেখে পোশাক আশাক পরিবর্তন করলাম। রাতের খাবার খেয়ে বেরিয়ে এলাম বাইরে। খাওয়ার পর একটু পায়চারি করা এবং তার সাথে ধূমপান, এ আমার নিত্যদিনের অভ্যাস। তাঁবুর ঠিক বাইরে মাত্র কিছুটা তফাতে শুরু হয়েছে স্থানীয় নদী। এই নদীর উপরে ব্রিজ তৈরি করার প্রস্তুতি চলছে জোর কদমে। সিদ্ধান্ত নিলাম কাজ কত দূর কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে আলোচনা করতে হবে উজ্জ্বলের সাথে। এ কি স্যার, আপনি এত রাতে তাঁবুর বাইরে বের হয়েছেন কেন? এখানে এইভাবে রাত বিরেতে হাঁটাহাঁটি করবেন না। খুব প্রয়োজন না হলে রাতের বেলায় তাঁবুর বাইরে বের হবেন না স্যার। আমি আনমনে সিগারেটে টান দিতে দিতে হাঁটছিলাম। হঠাৎই উজ্জ্বলের কণ্ঠস্বরে থমকে দাঁড়ালাম। ঘাড় ঘুরিয়ে পিছন দিকে ফিরে তাকাতে দেখলাম
কখন যেন সে এসে দাঁড়িয়েছে। তবে যেটা দেখে ভারী আশ্চর্য হলাম তা হলো তার মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে থাকা নিদারুণ ভয়ের ছাপ। উজ্জ্বলের মুখটা বর্তমানে একেবারে সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমি স্বাভাবিক গলায় বললাম, আসলে রাতে খাওয়ার পর একটু পায়চারি করা আমার অভ্যাস বলতে পারো, তাই জন্যই বের হয়েছিলাম। পায়চারি যদি করতে হয় আপনি তাহলে তাঁবুর ভেতরে করবেন স্যার, তবুও বাইরে বের হওয়ার দরকার নেই, আমি আপনাকে বলছি বারবার। উজ্জ্বলের গলায় আমি এবার স্পষ্ট আতঙ্ক দেখতে পেলাম। আমার মনের অপরিসীম কৌতূহলের জন্ম হলো, তাই একটা প্রশ্ন তাকে না করে কিছুতেই থাকতে পারলাম না। কি ব্যাপার বলো তো উজ্জ্বল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আমি রাতের বেলায় বাইরে বের হলে কি কিছু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে? উজ্জ্বল মুহূর্তের মধ্যে মুখমণ্ডলের অভিব্যক্তি বদলে ফেলে খানিকটা আমতা আমতা করেই বলল, না 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 সেরকম কিছু না, মানে আসলে আমারও আমরাও কেউ রাতের বেলা নিজেদের তাঁবুর থেকে বাইরে বের হই না তো, জানেনই তো জায়গাটা নদীর পাড়, মানুষজনের বসতিও নেই, ফলে চারিদিকে ঘন ঝোপ জঙ্গল রয়েছে, বিষাক্ত কীট পতঙ্গ সাপের আগমন ঘটে একেবারে যেখান সেখান থেকে। তাই রাতের বেলায় তাঁবুর বাইরে খুব প্রয়োজন না হলে না বেরোনোটাই বুদ্ধিমানের কাজ। মুখের কথা শেষ হতে কেমন যেন তাড়াহুড়ো করে চলে গেল উজ্জ্বল। তার যাওয়ার ধরন দেখে মনে হলো আমি যদি তাকে এ বিষয়ে অন্য আরো কোনো প্রশ্ন করি, তাই জন্য সে এক প্রকার পালিয়ে গেল। আমি বেশ বুঝতে পারলাম আমাকে রাতের বেলায় তাঁবুর বাইরে বের হতে বারণ করার পেছনে শুধুমাত্র বিষাক্ত কীটপতঙ্গ কিংবা সাপের ভয় নেই, আরও অন্য কিছুর ভয় মিশেছিল তার কণ্ঠে। রাতের বেলায় ঘুম হলো না খুব একটা ভালোভাবে। এক তীব্র অস্বস্তির কারণে বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। কিছুতেই বুঝতে পারছিলাম না অস্বস্তিটা কি কারণে হচ্ছে। বছরের নানান সময় নানান জায়গায় গিয়ে আমাকে থাকতে হয় একটানা অনেক দিন, সুতরাং অচেনা জানা জায়গায় এসেছি বলে রাতে ঘুম হচ্ছে না, এই অভ্যাস আমার কোনো কালেই ছিল না। বিছানার মধ্যে ঘুমহীন অবস্থায় শুয়ে থেকে খানিক পর এপাশ ওপাশ করে বেশ বিরক্তির সাথে উঠে বসলাম আধশোয়া অবস্থায়। মনে হলো বাইরে থেকে একবার ঘুরে আসি। ঠিক তখনই স্মরণে এলো উজ্জ্বলের বলা কথাগুলো, আর বাইরে বের হলাম না। প্রথম দিন এখানে এসে যদি সত্যি সত্যি কিছু একটা বিপদ ঘটে যায়, তাহলে ওরা বড় বিপাকে পড়বে আমাকে নিয়ে, যেটা আমি একেবারেই চাই না। তাঁবুর ভেতরটা পুরোপুরি অন্ধকার হয়ে রয়েছে। রাতে শোয়ার সময় যে একখানি ছোট্ট টিমটিমে লণ্ঠন জ্বালিয়ে রেখেছিলাম তা নিভে গিয়েছে, খুব সম্ভবত তেলের অভাবে। সেই নিকষ কালো অন্ধকারে
বিছানার মধ্যে আমি একেবারে একলা বসে আছি। বাইরে ঝোড়ো বাতাস বইছে। তাঁবুর পেছনের জানলা হতে সে শিরশিরে বাতাসের দাপট ঢুকে আসছে ভেতরে। কে কে ওখানে? অস্ফুটে প্রশ্নটা বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। তাঁবুর বাইরে যেটুকু ফাঁকা অংশ দেখা যাচ্ছে তাতে আমার মনে হলো কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সেখানে। চাঁদের ঘোলাটে জোছনা আলোয় আমি দেখলাম একটা কালো ছায়ামূর্তি আমার তাঁবুর ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে। সেই চেহারা দেখলে মনে হয় পূর্ণবয়স্ক মানুষ নয়, বরং কোনো কিশোর কিংবা কিশোরীর দেহ। তবে যেটা দেখে আমার বুকের ভেতরটা রীতিমতো মোচড় দিয়ে উঠল সেটা হলো ছায়ামূর্তির দুই চোখ। মণিবিহীন উজ্জ্বল দুটো নীলাভ চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাঁবুর ভেতরের পানে, বা আরো ভালোভাবে বললে বলা যায় আমারই দিকে। সেই উজ্জ্বল নীল চোখের মধ্যে এমন এক অপার্থিব ভয় মিশে রয়েছে যে আমি তোমাদের ভাষায় বলে ব্যাখ্যা করতে পারবো না। কোনো মানুষের চোখ যে রাতের অন্ধকারে অমন জলজলে উজ্জ্বল হয়ে উঠতে পারে তা আমার ধারণার সম্পূর্ণ বাইরের এক বিষয়। রাতের বেলায় সাপদ প্রাণীদের চোখ এরকম জলজল করে তা জানতাম, কিন্তু কোনো মানুষের চোখ যে এমনটা হতে পারে তা আমার জানা ছিল না। আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে ছায়া মানব। চুপচাপ দাঁড়িয়ে রইল কেবল নির্বাক ভাবে, যেন আমার প্রশ্নটা ওর কান পর্যন্ত আদৌ গিয়ে পৌঁছায়নি। কৌতূহলের বশে আমি ফের প্রশ্ন করলাম, কে কে ওখানে দাঁড়িয়ে আছো? কথার উত্তর দিচ্ছ না কেন? না, এবারেও কোনো উত্তর পাওয়া গেল না। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলাম। সঙ্গে করে নিয়ে আসা টর্চ লাইটটা রাতে শোয়ার সময় বিছানার মধ্যেই রেখেছিলাম। সেটা হাতে পেয়ে জ্বালাতেই যাব, ঠিক এমন সময় দেখলাম চোখের সামনে সেই ছায়ামূর্তির দেহটা কেমন যেন গায়েব হয়ে গেল কর্পূরের মতো। দুইবার হাতের তালুতে টর্চ ঠুকে সুইচ অন করতেই এক উজ্জ্বল সাদা আলোর বৃত্ত ছড়িয়ে পড়ল তাঁবুর খোলা দরজার দিকে। হতভম্বের মতো তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। গোটা জায়গাটাই পুরোপুরি ফাঁকা। দুই হাত দিয়ে দু চোখ ডলে নিয়ে তাকিয়ে দেখলাম সত্যিই কোথাও কেউ নেই। বিষয়টা কি ঘটল তা কিছুতেই বোধগম্য হলো না। একজন মানুষ যে কিভাবে বোঝবাজির মতো বাতাসের সাথে গায়েব হতে পারে, এ প্রশ্নের উত্তর আমি কিছুতেই মিলিয়ে উঠতে পারছিলাম না। বাকি রাতটা কেটে গেল যেমন তেমন ভাবে, শান্তিতে ঘুমাতে পারলাম না। চোখের পাতা বন্ধ করলেই মনে হচ্ছিল ওই নীল মণিহীন উজ্জ্বল নীল চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে রয়েছে, ক্রমাগত নজর রেখে চলেছে আমার শায়িত দেহটার উপর। কারা যেন কনকনে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে আমার শরীরের উপর, অথচ চোখের পাতা খুলে তাকানোর পর কাউকেই দেখতে পাইনি। রাতে ঘুম না হওয়ার কারণে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল,
সেজন্য সকাল করে উঠতে পারিনি। বেশ অনেকখানি বেলায় উজ্জ্বল চায়ের কাপ প্লেট আর গরম কেটলি নিয়ে এসে তা নামিয়ে রাখলো টেবিলের উপর। উজ্জ্বল, অনেকটা বেলা হয়ে গেছে তাই না? হ্যাঁ স্যার, তা তো একটু হয়েইছে। আপনি এখনো ওঠেননি দেখে আমি আপনার জন্য চাটা নিয়ে এলাম। আসলে কাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, সেজন্য ভোরের দিকে কখন যে গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। সে কি, কেন স্যার? কিছু কি সমস্যা হয়েছিল? গতকাল রাতে দেখা ওই ছায়ামূর্তির বিষয়ে আমি আর উজ্জ্বলকে বিশেষ কোনো কিছুই বললাম না। আলো অন্ধকারাচ্ছন্ন নৈশ পরিবেশে কতটা চোখে ঠিক দেখেছি, কতটা ভুল, তা নিয়ে নিজের মনেই যথেষ্ট সংশয় রয়েছে। তাই এ বিষয়ে আর কথা না বলে ফ্রেশ হতে উঠে পড়লাম। চা বিস্কুট খেয়ে বেরিয়ে এলাম কাজের সাইডে। কিন্তু কাজের গতি দেখে আমি একেবারে আকাশ থেকে পড়লাম। দিন 15-20 হয়েছে এখানে কাজ স্টার্ট হয়েছে, অথচ তা সত্ত্বেও কোনো কাজই সেভাবে এতটুকু এগোয়নি। আমি উজ্জ্বলকে আলাদা করে ডেকে এনে বললাম, এসব কি হচ্ছে উজ্জ্বল? প্রায় 15-20 দিন হয়ে গেছে এখানে তোমরা কাজ শুরু করেছো, অথচ কাজের কাজ তো এতটুকু এগোয়নি। উপরমহল থেকে অফিসারেরা এসে কাজ দেখতে চাইলে তাদের কি জবাব দেবে ভেবে দেখেছ? আমার এই প্রশ্ন শুনে উজ্জ্বলের মুখটা থমথমে হয়ে গেল। তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ল এক অশনি ভয়ের আভাস। নিদারুণ অসহায়ভাবে সে বলে উঠল, আপনি যে প্রশ্নটা আমায় করছেন তা যে একেবারে অমূলক তা নয় স্যার, আমি জানি। কিন্তু আমি আমি সত্যি বড় নিরুপায়, বড় অসহায় হয়ে পড়েছি। শত চেষ্টা করেও কাজ এগোনো যাচ্ছে না এতটুকু। মানে এই সমস্ত কথার অর্থ কি? দেখুন, কাল পর্যন্ত ভেবেছিলাম যে আপনাকে পরে ধীরে সুস্থে সমস্ত কিছু খুলে বলবো, কিন্তু গতকাল রাতে শুয়ে শুয়ে অনেক চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নিলাম প্রথমেই আপনাকে গোড়া থেকে সমস্ত কিছু জানানো দরকার। এখানে আমাদের সাথে যা যা হয়েছে তা বলা ভীষণ প্রয়োজন আপনাকে। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটা মোটেই সুবিধের নয়। এখানে কোনো একটা অশরীরী শক্তি রয়েছে। হ্যাঁ, হয়তো একজন কিংবা অনেকজনের অতৃপ্ত আত্মা এখানে ঘোরাঘুরি করে। কিন্তু ওই সন্ধ্যের অন্ধকার নামার পরে আমাদের কাজে তারা বারংবার বাধা সৃষ্টি করেছে। দিনের বেলায় শ্রমিকরা ব্রিজ তৈরি করার কাজে যেটুকু হাত লাগায়, রাতের বেলায় সেই সমস্ত কিছু বিনা কারণে সব নষ্ট হয়ে যায়। আমার কথায় আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে আমার সাথে দেখে আসতে পারেন। চলুন। এই কিছুটা তফাতেই একটা সাইডে একটা বিরাট ইটের প্রাচীর তৈরি করা হয়েছিল। সেটা কীরকম মুখ থুবড়ে পড়ে আছে, অথচ তা ভাঙার কোনো কথাই ছিল না। গতকাল রাতে আপনাকে তাঁবুর বাইরে পায়চারি করতে ঠিক এই কারণেই বারণ করেছিলাম। সাপ খোপের উপদ্রব এখানে আছে ঠিকই, আমি অবশ্য ঠিক জানি না, তবে কিছু অশরীরী প্রেতের উপদ্রব যে বিলক্ষণ রয়েছে তা জোর গলায় বলতে পারি স্যার। আমি কোনোদিনই এই সমস্ত ভূত প্রেত অতিলৌকিক সত্তার অস্তিত্বে বিশ্বাসী ছিলাম না। তাই জন্যেই উজ্জ্বলের বলা কথাগুলো দিনে দুপুরের খটখটে সূর্যের আলোয় বড্ড হাস্যকর ঠেকছিল। তার কথা হেসে উড়িয়ে দিতেই যাচ্ছিলাম, এমন সময় আমার মনে পড়ে গেল গতকাল রাতে দেখা সেই ছায়ামূর্তির কথা। তার সেই হাড় হিম করা দৃষ্টি,
বুকের মধ্যে একটা শিরে শিরে অনুভূতির জাগরণ ঘটালো। তবু আমি আমার মনের ভাব কিছুতেই বহিঃপ্রকাশ করলাম না। আমি ওখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার, মাত্র একদিন গিয়ে উজ্জ্বলের মুখ থেকে সমস্ত কথা শুনে ভয় পেয়ে গিয়েছি। এটা একবারে রটে গেলে সকল শ্রমিকদের মধ্যে সাংঘাতিক ভয়ের আবহ সৃষ্টি হবে। গতকাল রাতের বিষয়টা পুরোপুরি চেপে গিয়ে বলে উঠলাম। আরে ধুর, এ সকল কিছুই তোমাদের মনের ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। চলো, আজ আমি দাঁড়িয়ে থেকে কাজ করাবো, দেখি রাতের বেলায় কেমন করে তা নষ্ট হয়ে যায়। উজ্জ্বলের মুখটা কাচুমাচু হয়ে গেল, কিন্তু সে আর আমার কথার উপর কিছুই বলতে পারল না। সারাদিন ধরে জোর কদমে কাজ চলল। সমস্ত কাজের তদারকি করলাম আমি নিজে। সারাদিন যাবৎ অনেক পরিশ্রমের কারণে রাত্রি 8টার মধ্যেই সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বিশ্রাম নিতে চলে গেল। আমিও এসে উপস্থিত হলাম আমার তাঁবুতে। গতকাল এবং আজ এই দুদিন মিলিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি তা হলো রাতের বেলার জায়গাটা ভয়ানক রকমের শব্দহীন হয়ে ওঠে। হ্যাঁ, নদীর বুক থেকে উঠে আসা জোড়ো বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া অন্য কিছুই কর্ণগোচর হয় না। কীটপতঙ্গ কিংবা রাত চড়া পাখির আওয়াজও ভেসে আসে না। মাঝে মধ্যে আমার মনে হয় যেন সাক্ষাৎ মৃত্যুপুরীর মধ্যে রাত্রি যাপন করছি। যাই হোক, বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দেওয়া মাত্রই গভীর ঘুমে চোখ বুজে এলো। মাঝে রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল কিসের যেন একটা ধূপধাপ শব্দে। ধড়ফড় করে উঠে বসলাম বিছানার মধ্যে। গতকাল রাতের মতোই আজও তাঁবুর ভেতরটা জমাট বাঁধা অন্ধকারে ভরে গিয়েছে। অথচ আমার বেশ মনে আছে, আজ দিনের বেলাতেই আমি অনেকটা কেরোসিন তেল ঢেলেছিলাম ওই লণ্ঠনের ভিতরে, যাতে রাতের বেলায় তাঁবুর ভেতরটা আলোকিত হয়ে থাকে। অথচ তা সত্ত্বেও কিভাবে যে ওটা নিভে গেছে তা বুঝতে পারলাম না। হাতড়ে হাতড়ে খুঁজে নিলাম টর্চ লাইটটা। শব্দটা হয়েই চলেছে। টর্চের আলো জেলে বেরিয়ে এলাম বাইরে। তাঁবুর বাইরে বের হতেই শৈত্যপ্রবাহের ন্যায় তীব্র শীতল বাতাস ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গায়ের মধ্যে চাদরটা আরো ভালোভাবে জড়িয়ে নিয়ে এগিয়ে চললাম শব্দের উৎস লক্ষ্য করে। দিনের বেলায় শ্রমিকরা যেখানে উঁচু ইটের দেওয়াল তুলেছে, সেখানে এসে উপস্থিত হতেই যে অস্বাভাবিক অতিপ্রাকৃত দৃশ্য দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি ভূমিকম্পের মতো কেঁপে উঠল থর থর করে। মনে হলো বিনা মেঘে বজ্রপাত ঘটেছে মাথার উপর। নিজের চোখে যদি সেই দৃশ্য না দেখতাম, তাহলে কখনো কোনো দিনও তা বিশ্বাস করতে পারতাম না। এক টানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর এবার একটু থামলেন কৃষ্ণকান্ত বাবু। বর্তমানে মলয়ের চায়ের দোকানে নেমে এসেছে পিন পতন নীরবতা। এতটুকু শব্দ কেউ করছে না। চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা প্রায় জনাদশেক মানুষ নির্বাক শ্রোতার মতো বসে রয়েছে তার মুখপানে তাকিয়ে। ভদ্রলোকের গল্প বলার তারিফ করতেই হয়। তার গল্প বলার ধরন এতটাই ভালো যে সে গল্পের আসরে যে একবার বসবে সেই ব্যক্তি গল্প শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারবে না কিছুতেই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে।
আকাশ কালো করে থাকা মেঘের পাঁজর ভেঙে নেমে আসছে বিদ্যুতের ঝলকানি। সেই বিদ্যুতের ঝলকানিতে কিছুক্ষণের জন্য চতুর্দিক সাদা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হই আবার তলিয়ে যাচ্ছে নিকষ কালো অন্ধকারে। প্রকৃতির এ ঘটনা দেখলে মনে হয় ঈশ্বর বুঝি কোনো উজ্জ্বল টর্চ লাইটের আলো ফেলে ধরিত্রীর নির্জন প্রাণহীন অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেখানে বজ্রপাত ঘটাচ্ছেন। সমস্ত নীরবতা ভেঙে মলয় বেশ উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কাকাবাবু কি এমন জিনিস দেখলেন আপনি সেখানে গিয়ে, যার জন্য আপনার ওরকম অবস্থা হলো? কৃষ্ণকান্ত বাবুর মুখ জুড়ে ফুটে উঠেছে অসংখ্য ভয়ের বলিরেখা। অতীতে ঘটে যাওয়া ঘটনার যে অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি যেন বারবার ফিরে গিয়েছেন সেই সময়। তার দুই চোখের তারায় ফুটে উঠেছে অপরিসীম আতঙ্ক, তার গলায় ভর করেছে একটা ঘোর লাগা ভাব। মলয়ের প্রশ্নে খানিকটা সময় চুপ থেকে পুনরায় বলতে আরম্ভ করলেন তিনি। সেখানে গিয়ে উপস্থিত হতে আমি নিজের চোখে দেখলাম দিনের বেলায় শ্রমিকেরা যে উঁচু ইটের প্রাচীর নির্মাণ করেছিল, সেই প্রাচীর থেকে এক এক করে খসে পড়ছে সমস্ত ইটের গাঁথুনি। তোমরা কে কতখানি আমার কথা বিশ্বাস করবে তা সত্যিই আমি জানি না, কিন্তু এ কথা মানি যে এ দৃশ্য বাস্তবেই বড় অবিশ্বাস্যকর। হাতের টর্চ লাইটটা নিভে গেল। অনেক চেষ্টা করে হাতের তালুতে বেশ কয়েকবার ঠোকাঠুকি করার পরেও তার জ্বলল না। অন্ধকারে খানিকটা সময় একভাবে থাকার কারণে আমার চোখের দৃষ্টি ক্রমে সয়ে এসেছিল, আর তাতেই আমি এবার যা দেখলাম তাতে আমার বুকের সবটুকু রক্ত একেবারে হিম হয়ে গেল। দুই পাবে সরীসৃপ প্রাণীর মতো বুকে ভর রেখে শরীরের উপর ক্রমশ উঠে আসতে লাগলো একটা ভয়। এ ভয়ের সংজ্ঞা দেওয়া যায় না, ভাষায় ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার অন্তত নেই। শুধু এ কথা বলতে পারি, এ ভয়কেই বোধ হয় সাক্ষাৎ মৃত্যু ভয় বলে। পুরোপুরি সজ্ঞান অবস্থায় দেখলাম কালো অন্ধকারের ভেতর থেকে জোড়া জোড়া কতগুলো হাত বেরিয়ে এসে সেই ইটের গাঁথুনি থেকে এক এক করে প্রত্যেকটা ইট খসিয়ে মাটিতে ধূপধাপ শব্দে ফেলে দিচ্ছে। সেই সরু সরু কুচকুচে কালো লোমশ হাত কোনো মানুষের নয়, কোনো মানুষের হতে পারে না। ওগুলো বিদেহী অশরীরীদের হাত। আমার বুক টেলে একটা তীব্র চিৎকার উঠে এসে তা গলার কাছে আটকে গেল। মুখ দিয়ে এতটুকু আওয়াজ পর্যন্ত বের হলো না। হবেই বা কি করে? বাক শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি চিরকালের মতো। হাতের মধ্যে জোরে জোরে টর্চটা ঠুকে সুইচ অন করতেই এবার উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আর তাতে সেই হাত সমেত দেহগুলো বেরিয়ে এলো প্রাচীরের বাইরে। আমি দেখলাম কতকগুলো কালো কালো কায়াহীন ছায়া শরীর, যাদের প্রত্যেকের চোখের মনি বলে আদৌ কিছু নেই, রয়েছে শুধুমাত্র নীল উজ্জ্বল আলো। টর্চের ছটা তাদের গায়ে গিয়ে পড়তে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তারা দৌড়ে গেল পেছনের তাঁবুগুলোর দিকে। আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস আমার আর হয়নি। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে প্রবেশ করেছিলাম নিজের তাঁবুতে। বাকি রাতটা দু চোখের পাতায় ঘুম নেমে এলো না। অত ভয়, অত উত্তেজনা মনের মধ্যে চলতে থাকলে শান্তিতে ঘুমানো যায় না। বিধ্বস্ত অবস্থায় বিছানার মধ্যে বসে রইলাম জড়সড় হয়ে। স্যার, স্যার, ও স্যার, এই শীঘ্রই দেখবেন চলুন, ওইদিকে এই কি বিপদটাই না ঘটে গিয়েছে। আকাশের বুক থেকে তখনও শেষ রাতের অন্ধকার মুছে যায়নি পুরোপুরিভাবে।
পূব দিকে কেবলমাত্র কিছুটা সূর্যের আলোর ছটা ফুটে উঠেছে। এমন সময় পড়িমড়ি করে ছুটে এসে আমার তাঁবুর ভেতরে ঢুকে রীতিমতো হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল উজ্জ্বল। উজ্জ্বলের চোখ মুখের অবস্থা দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে লাফিয়ে উঠল। সাংঘাতিক রকমের কিছু একটা যে ঘটেছে তা আন্দাজ করতে এতটুকু সময় লাগলো না। বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়িয়ে আমি জড়তা মিশ্রিত গলায় কাটা কাটা ভাবে প্রশ্ন করলাম, কি হয়েছে উজ্জ্বল? এই সময় তুমি এইভাবে ছুটে এলে কেন? কি বিপদ ঘটে গিয়েছে? স্যার, আমাদের 2 জন শ্রমিককে হত্যা করেছে এখানকার অশরীরীরা। আপনি কাল আমার কথায় একেবারেই গুরুত্ব দেননি। আজ নিজে গিয়ে দেখবেন, চলুন প্রাচীরটা কী অবস্থা হয়ে আছে। কোনো মানুষের পক্ষে এক রাতের মধ্যে অত বিশাল প্রাচীর ভেঙে ফেলা সম্ভব নয়। আমার মাথায় রীতিমতো বাজ পড়ল। হ্যাঁ, উজ্জ্বলের বলা প্রতিটা শব্দ বুঝি মস্তিষ্ককে ক্ষতবিক্ষত করে কেটে কেটে বসে যাচ্ছিল। কয়েক সেকেন্ড সময় লাগলো তার কথাগুলোতে পুরোপুরি ধাতস্থ হয়ে উঠতে। তারপর এক মুহূর্ত কাল বিলম্ব না করে দৌড়ে বেরিয়ে এলাম তাঁবুর বাইরে। ততক্ষণে পিছনের দিকের তাঁবুগুলোতে উপচে পড়া ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম বিছানার মধ্যে পাশাপাশি শায়িত রয়েছে 2 প্রাণহীন নিথর শরীর, যেন ঘুমের মধ্যেই তাদের আকস্মিক মৃত্যু ঘটেছে। দুজনেরই গলায় সাঁড়াচির মতো বসে গিয়েছিল পেশিবহুল লৌহ কঠিন হাতের তালু। মৃত শ্রমিকদের গলায় সেই হাতের কালো কালশিটে দাগ পড়েছে। এ হাতের আঙুল আমার অত্যন্ত পরিচিত। কাল রাতে এরকম সরু লিকলিকে আঙুল সমেত হাতগুলোকে দেখেছিলাম ইটের প্রাচীর থেকে ইট খসিয়ে ফেলতে। মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। বুকের ভেতর যে অপরিসীম অদমনীয় ভয়টা কাজ করছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না। নিজেকে বড্ড অসহায় লাগলো। বারবার মনে হলো, কাল রাতের বেলায় যদি টর্চের আলো ওদের গায়ে গিয়ে না পড়তো তাহলে ওরা এতটা ক্ষেপে যেত না, আর এভাবে হয়তো খুন করতো না। মা ঠাকুমার মুখ থেকে ছোটবেলায় শুনেছিলাম যে স্থান কাল ভেদে নাকি কিছু কিছু জায়গা দূষিত হয়ে ওঠে, আর সেই সমস্ত দূষিত জায়গাতেই বাসা বাঁধে অতৃপ্ত অশুভ প্রেতাত্মারা। তবে সেই সমস্ত কথা এতকাল পর্যন্ত বিশ্বাস না করলেও এবার পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হলাম। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলো, কিন্তু যতদূর মনে হলো ওরাও জানে যে জায়গাটা স্বাভাবিক নয়। এখানে কাজ করতে আসার ফলে যে কোনো কিছু বিপদ ঘটতে পারে আমাদের সাথে। সেই জন্য আমাদের মধ্যে থেকে কাউকে সেরকম সন্দেহ না করে সামান্য কিছু জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছেড়ে দিল। বডি দুটোকে পাঠানো হলো নিজেদের বাড়ির ঠিকানায়। সমস্ত কাজ মিটতে মিটতেই সন্ধ্যা নেমে এলো। আমি উজ্জ্বলকে ডাকলাম আমার তাঁবুতে, কারণ আমার মনে হয়েছিল সে অনেক কিছু জানে বিষয়ে। আমাকে বলার চেষ্টাও করেছিল, কিন্তু আমার ধমকানিতেই মুখ বন্ধ রেখেছে। স্যার, আমাকে ডেকেছিলেন? ভেতরে আসতে পারি? এসো উজ্জ্বল, এসো, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। উজ্জ্বল আমার মুখোমুখি বসতেই আমি এবার বিস্তারিতভাবে তার কাছ থেকে সবটা জানতে চাইলাম। খানিকটা সময় চুপ থেকে মনে মনে সবটুকু একবার ভালোভাবে ছোকে নিয়ে যথাক্রমে বলতে আরম্ভ করলো উজ্জ্বল। এখানে প্রথম দিন আসার পর থেকেই আমার মনে হয়েছিল জায়গাটা আনন্যাচারাল। হ্যাঁ, এখানে অস্বাভাবিক কিছু একটা রয়েছে।
যেটা হয়তো আমাদের চোখে ধরা পড়ছে না, কিন্তু তা সত্ত্বেও তার অস্তিত্ব আছে। তখনও এখানে কাজ শুরু হয়নি, অস্থায়ী তাঁবু টাঙানো এই প্রক্রিয়াটা চলছিল আর কি, সবার থাকার জন্য। এমন সময় খবর পেয়ে আশেপাশের অঞ্চল থেকে মানুষজন ছুটে এলো। তারা বলল এখানে নাকি কাজ করা যাবে না, এই জায়গাটা নাকি অভিশপ্ত হয়ে গিয়েছে আজ থেকে বছর 10 আগে। তারা আমাদের এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দিল, নচেত আমাদের কপালে নাকি কী লেখা আছে, অশেষ দুর্গতি আর চরম অশনি বিপদ। আমি তাদের সাথে আলাদা করে কথা বলে এই যেটুকু জানতে পেরেছি আজ আপনাকে সবটাই জানাচ্ছি। এই নদীর ওপর নাকি এর আগেও একটা ব্রিজ ছিল। এখানকার মানুষেরা সেই ব্রিজের মাধ্যমেই যাতায়াত করত, কিন্তু সেই ব্রিজ ছিল অত্যন্ত কমজোর। সে বছর প্রচুর ভরা বর্ষা হয়, ব্রিজ দুর্বল হয়ে পড়েছিল। ব্রিজে পারাপার করতে গিয়ে একদিন তা পুরোপুরি ভেঙে যায় এবং ব্রিজের মধ্যে থাকা এখানকার স্থানীয় কুল ফেরত 5-6 জন যুবক সরাসরি নাকি নদীতে পড়ে যায়। বর্ষার সময় নদী ছিল ভয়ানক রকমের খরস্রোতা, মাতলা। গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও সাঁতার জানলেও তাদের সেই সামান্য শিক্ষা কাজে আসেনি। এই বিশাল নদীর অতল জলরাশির মধ্যে ক্ষুদ্র পিঁপড়েদের মতোই ভেসে গিয়েছিল তারা প্রত্যেকে অথই অগাধ জলে। সকল যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। তারপর থেকেই এই জায়গাটা অভিশপ্ত হয়ে ওঠে। ওদের অতৃপ্ত প্রেতাত্মারা নাকি নাকি এই নদী বক্ষেই ঘুরপাক খায়। আজও বাতাসের ঘূর্ণন গতিতে শোনা যায় তাদের কান্নার আওয়াজ আর বুক ফাটা হাহাকার ওই 6 জন পড়ুয়া যুবকের অতৃপ্ত আত্মা। তারা চায় না যে এখানে আর কোনো ব্রিজ তৈরি করা হোক, কারণ এর আগে যে বেসরকারি কোম্পানি ব্রিজ নির্মাণ করেছিল তারা বেশিরভাগ টাকাটাই নিজেরা আত্মসাৎ করে অত্যন্ত দুর্বল কাঁচামাল দিয়ে নির্মাণ করেছিল ব্রিজ। সেই কারণেই এমন একটা দুর্ঘটনা ঘটে যায়। স্যার, এই হলো মূল ঘটনাটা। প্রথম আমিও এই সমস্ত গল্পকথায় বিশ্বাস করতে চাইনি একেবারেই, কিন্তু যত সময় বয়েছে, যত এখানে রাত কাটিয়েছি, তত উপলব্ধি করতে পেরেছি এ এক নিছক মানুষের মুখে মুখে ঘোরা কোনো অতিলৌকিক গল্পগাথা নয়। এ চরম বাস্তব সত্য। আজ এতগুলো দিন এখানে থেকে অফুরন্ত পরিশ্রম করার পরে কাজ এতটুকু এগোয়নি, বা বলা ভালো এগোতে দেওয়াই হয়নি। উজ্জ্বলের মুখ থেকে সবটা শুনে আমার মনের মধ্যে চলতে থাকা সকল প্রশ্নের উত্তর মিলে যেতে লাগলো নিজে থেকেই এক এক করে। বুঝতে পারলাম গতকাল রাতে যে হাতগুলো দেখেছিলাম ওগুলো আসলে কাদের ছিল। প্রথম দিন এখানে এসে মধ্যরাতে যে যুবকের ছায়ামূর্তি আমার তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল সে আসলে কে ছিল? আচ্ছা উজ্জ্বল, এর কি কোনো প্রতিকার নেই? বলতে পারবো না স্যার। এই সমস্ত অতৃপ্ত প্রেতাত্মারা এত বছর ধরে মুক্তি পায়নি, এখানেই রয়ে গিয়েছে। আর ওরাই চায় না যে নতুন করে ব্রিজ নির্মাণ করা হোক। আসলে ওরা ভাবছে যে আমরাও হয়তো অত্যন্ত লো ম্যাটেরিয়ালস দিয়ে ব্রিজ নির্মাণ করব, আর মাত্র কয়েক বছরের মধ্যেই তা পুনরায় ধ্বংস হয়ে পড়বে। তখন প্রাণ যাবে আরও অনেক নিরীহ নিরপরাধ স্থানীয় মানুষের। তবে এখানকার যিনি মোড়ল, তার সাথে কথা বলে কোনো একটা সুরাহার পথ বের করা গেলেও যেতে পারে। ভদ্রলোক ভীষণ বয়স্ক আর একজন প্রবীণ মানুষ, এ বিষয়ে তার অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে। তা ভদ্রলোকের নাম কি? তার বাড়ির ঠিকানা তুমি কি জানো? মোড়লের নাম মনোজ বসাক। তার বাড়ি এখান থেকে মাইল কতক দূরে। আচ্ছা বেশ, ঠিক আছে উজ্জ্বল, তুমি শুয়ে পড়োকে যাও। কাল দিনের বেলায় আমার সাথে যাবে ওই মনোজ বসাকের বাড়ি। আমাদের একটিবার সেখানে যেতেই হবে। আমারও মন বলছে তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় আমাদের বলতে পারবেন।
থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালো উজ্জ্বল। তারপর সে বেরিয়ে গেল তাঁবুর বাইরে। এক কোণে জ্বলতে থাকা লণ্ঠনের চলতে আরও বেশ খানিকটা উস্কে দিলাম, যাতে রাতভর তাঁবু আলোকিত হয়ে থাকে। বিছানায় টান টান করে শরীর মেলে দিতেই ঘুম নেমে এলো চোখের পাতা জুড়ে। এই কয়েকদিন ধরে শরীর এবং মনের ওপর দিয়ে এত বেশি ধকল যাচ্ছে যে কিছুতেই আর শরীর যেন টানতে পারছিল না। গভীর ঘুমে তলিয়ে গেলাম। একসময় ঘুমটা যখন ভাঙল, তখন আন্দাজে বলতে পারি রাত্রি বেশ অনেক গভীর। তাঁবুর ভেতরটা পুরোপুরি অন্ধকারে ডুবে না গেলেও লণ্ঠনের আলো বেশ কিছুটা কমে এসেছে। সে কারণেই সমগ্র তাঁবুর অন্দরে আলো আঁধারির আলপনা রচিত হয়েছে। কি জন্য এরকমভাবে ঘুমটা হঠাৎ ভেঙে গেল তা বুঝতে পারলাম না প্রথমে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল ঘুম ভাঙার প্রকৃত কারণ। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বলল, এই তাঁবুর মধ্যে আমি মোটেও একা নই, আরও কেউ রয়েছে। ঘাড়ের কাছে প্রতিটা লোমকূপ খাড়া হয়ে গেল এক এক করে। বুকের ধুকপুকুনি যেন নিজেই শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম। বিছানার মধ্যে ক্রমশ আমাগুড়ি দিয়ে উঠে আসছে একটা ছায়া শরীর। আমি তার পরনের সাদা জামা আর সবুজ প্যান্ট দেখতে পাচ্ছি নির্ভুলভাবে। আমাগুড়ির মতো গুঁড়ি মেরে একটু একটু করে সে এগিয়ে আসছে আমার দিকে। এতদিন পর্যন্ত তাদের কাউকে এত কাছ থেকে দেখিনি, তবে আজ দেখছি, তাই জন্য এত স্পষ্টভাবে দেখা যাচ্ছে সমস্তটা। চোখের মধ্যে মনি বলে কিছু নেই। অক্ষিকোটরের ভেতরে যেন জ্বলন্ত নীল আগুন জ্বলছে। গায়ের চামড়া ফুলে ফেঁপে পচে উঠেছে। দীর্ঘদিন একটানা জলের মধ্যে ডুবে থাকলে কোনো মৃতদেহ ঠিক যেরকম পচনশীল হয়ে উঠতে পারে, একেবারে হুবহু সেরকম। ছেলেটার দাঁত কিড়মিড় করছে, ঠোঁটের কষবে গড়িয়ে নামছে লালা। আমার হাত পা অসাড় হয়ে গিয়েছিল, গলার স্বর অকেজ হয়ে গিয়েছে। এতটুকু শব্দ পর্যন্ত বের হলো না আমার গলা দিয়ে। নিজের উপরে নিজেরই ভীষণ রাগ হলো। মনে হলো এই চরম বিপদকালে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল চিৎকার করার। তা না হলে এ অশুভ প্রেতাত্মা আমায় হয়তো হত্যা করবে, অথচ এখনই আমার গলাটা এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ধরধর করে ঘামছিলাম, গোটা শরীর ভিজে যাচ্ছিল ঘামের বন্যায়। সেই অশুভ আত্মা ততক্ষণে আমার বুকের কাছে উঠে এসেছে। নিজের হাত দুখানি আমার গলা লক্ষ্য করে বাড়িয়ে দিতেই তাঁবুর ভেতর জ্বলন্ত মশাল নিয়ে ঢুকে এলো উজ্জ্বল। আর তার সাথে সাথেই বাতাসের সাথে মিলিয়ে গেল সেই দুষ্টু প্রেতাত্মা। স্যার, ও স্যার, স্যার আপনি উঠুন, আপনি আপনি ঠিক আছেন তো? ও স্যার। উজ্জ্বল দৌড়ে এসে আমার হাত ধরে বিছানার মধ্যে আধশোয়া অবস্থায় বসিয়ে দিল। আমি তখনও হতভম্বের মতো তাকিয়ে রয়েছি। কিছুতেই সে মৃত্যু ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারিনি। জগ থেকে এক গ্লাস জল গড়িয়ে আমায় খাইয়ে দিল সে। আমি তার পানে তাকিয়ে রইলাম কৃতজ্ঞতার দৃষ্টিতে। ভাগ্যিস বাইরে বেরিয়েছিলাম টয়লেটে যেতে, আর সেই সময় তো আপনার তাঁবুর সামনে দণ্ডায়মান কালো ছায়া মূর্তিকে দেখে জ্বলন্ত মশালটা হাতে নিয়ে ছুটে এলাম। একেবারে সঠিক সময় এসে পৌঁছেছিলাম, তা না হলে তো কি বড় একটা বিপদ হতে পারত। সেই রাতে আমি আর উজ্জ্বলকে আমার তাঁবু ছেড়ে যেতে দিলাম না। সত্যি বলতে একলা থাকার মতো সাহস আমার মধ্যে ছিল না। পরের দিন সকাল হতেই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মনোজ বসাকের খোঁজে। ওই অঞ্চলে ভদ্রলোকের যথেষ্ট নাম ডাক ছিল, তাই জন্য বেশি খোঁজাখুঁজি করতে হলো না।
বৃদ্ধ মনোজ বসাকের কাছে গিয়ে আমরা সমস্ত ঘটনার কথা খুলে বলতেই তিনি খক খক করে কিছুটা কেশে বললেন, এরকম যে কিছু একটা হতে পারে তা আমি জানতাম। এত বছর ওরা মুক্তি পায়নি, কি ভেবেছ অত সহজে তোমাদের ব্রিজ তৈরি করতে দেবে? ওরা মনে মনে বদ্ধ ধারণা রয়ে গিয়েছে ওদের যে আবার যদি নদীর ওপরে ব্রিজ গড়ে ওঠে তাহলে ফের মানুষ মরবে। কিন্তু তোমরা যে সৎ আর তোমরা যে ভালো উদ্দেশ্যে সরকারি নির্দেশ পেয়েই এখানে ব্রিজ তৈরি করতে এসেছো, সে কথা তো ওরা জানবে না, আর জানলেও মানবে না। তাহলে এবার এবার কি হবে বসাকবাবু? এই সমূহ বিপদ থেকে আপনি আমাদের উদ্ধারের একখানি পথ বলে দিন। ইতিমধ্যে আমাদের দুজন শ্রমিককে হত্যা করেছে অশুভ প্রেতাত্মারা। গতকাল রাতে আমাকেও হত্যা করার চেষ্টা করেছিল। এই এই ছেলেটি যদি সঠিক সময়ে আমার তাঁবুতে এসে উপস্থিত না হতো তাহলে এতক্ষণ হয়তো আমি পরপারে যাত্রী হয়ে যেতাম। উপায় একখানা রয়েছে বটে। তোমাদের ভাগ্য যদি ভালো থাকে আর ঈশ্বর যদি সহায় হন, তাহলে আমাদের পাশের গ্রামে বাসিন্দা আছে একজন তান্ত্রিক, ভূতনাথ চক্রবর্তী। দেখা পেলেও পেতে পারো তার। মানুষটা সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদে ধন্য। তাকে যদি পাও তাহলে তিনি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তবে মুশকিল হচ্ছে তিনি বাড়িতে থাকেন না, বাইরে বাইরে ঘুরে বেড়ান, সাধনা করে বেড়ান। নানান তীর্থক্ষেত্রে মাঝে মধ্যে ওই কালে ভদ্রে ঘরে ফেরেন। এখন তিনি গ্রামে রয়েছেন কি না তা আমারও জানা নেই। বেশ, আপনি তার বসত বাড়ির ঠিকানাখানা আমাকে বলে দিন, শেষ চেষ্টা করে দেখতে দোষ কোথায়। ঈশ্বর সত্যি আমাদের সহায় হয়েছিলেন, তাই জন্যেই তো ভূতনাথ চক্রবর্তীকে তার বাড়িতেই পাওয়া গেল। মনোজ বসাকের মুখ থেকে আমরা তার অনেক প্রশংসা এবং সুখ্যাতি শুনেছিলাম। জেনেছিলাম তিনি নাকি যুবাকাল থেকে বিভিন্ন শক্তিপীঠ তন্ত্রপীঠে ঘুরে ঘুরে বহু সাধনা ও প্রক্রিয়ার মাধ্যমে অনেক শক্তির অধিকারী হয়েছেন। ভূত প্রেত পিশাচকে একাধিকবার তিনি জব্দ করেছেন। ভদ্রলোক ভারী রাশভারী প্রকৃতির মানুষ, মাথা ভর্তি কাঁচা পাকা চুলের জটা, কপালে রক্ত কুমকুমের তিলক, চোখের তলায় কালো কাজল, তবে চোখের মণি দুটো ভীষণ উজ্জ্বল। পরনে তার রক্তবস্ত্র এবং রুদ্রাক্ষের মালা। আমাদের সমস্ত কথা শুনে তিনি রাজি হলেন নদীর পাড়ে এসে বিষয়টা দেখার। মনে মনে পরিকল্পনা করেই রেখেছিলাম তিনি যদি রাজি নাও হন তাহলে হাতে পায়ে ধরেও তাকে রাজি করাবো। কিন্তু মুখের কথাতেই তিনি সম্মত হয়ে আমাদের সাথে এসে সেই স্থানের খানিকটা মাটি তুলে নাকের কাছে ঠেকাতেই বললেন, আছে আছে, এখানে অতৃপ্ত আত্মা রয়েছে। যে সমস্ত যুবকেরা মারা গিয়েছিল তাদের অতৃপ্ত আত্মারা এখনো মুক্তি পায়নি। আমি তাদের মুক্তি দিতে চাই, তবে এই কার্যের জন্য আমাকে এখান থেকে রাতভর যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের জন্য যা সমস্ত কিছুর প্রয়োজন তা আমি কাগজে লিখে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব সে সকল জিনিস আনার ব্যবস্থা করো। গতকাল রাতে তোমরা এখান থেকে প্রত্যেকে চলে যাবে। আমি একলা থাকবো, শুধুমাত্র আমি একা থাকবো এখানে। রাতের বেলায় মা তারাকে স্মরণ করে আমি যজ্ঞে বসবো।
প্রথমে মায়ের পূজা করে তারপর তন্ত্রক্রিয়ার শুভারম্ভ হবে। মা তারা আনন্দময়ী ভুবন মোহিনী। মা নিশ্চয়ই এই অতৃপ্ত আত্মাগুলোকে মুক্তি দেবেন। জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি এক পর্যায়ে আটকা পড়ে গিয়েছে তারা। আর এই পর্যায়ে যে কতখানি যন্ত্রণাদায়ক, কষ্টকর, তা তোমরা বুঝতে পারবে না কেউ। আপনি রাতের বেলা এই জায়গাটায় একা থাকবেন না, হ্যাঁ? আপনার যদি ভালো মন্দ কিছু একটা বিপদ হয়ে যায় তাহলে। উজ্জ্বলের মুখের কথা শেষ হওয়ার আগেই ভূতনাথ চক্রবর্তী চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আমিও উজ্জ্বলকে চুপ হতে বললাম। যে ব্যক্তি রাতের পর রাত নানান নির্জন জনমানবহীন প্রান্তরে বিভিন্ন অতিলৌকিক সত্তার সাথে সহবাস করেন, তাকে কথা বলা খানিকটা হাস্যকর বিষয়। আমি 2 হাত জোড় করে বিনয়ের সাথে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যা কিছু লিখে দেবেন সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি ঠিক যেরকমভাবে যা কিছু করতে বলবেন অক্ষরে অক্ষরে সে সকল আদেশ পালন হবে। পরের দিন রাতে ভূতনাথ চক্রবর্তী ঠিক কি কি করেছিলেন তা আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকে তার কথা অনুযায়ী অস্থায়ী তাঁবু থেকে চলে এসেছিলাম অনেকটা দূরে। সেই রাতটা আমরা প্রত্যেকে কাটিয়েছিলাম মনোজ বসাক বাবুর অতিথিশালায়। নদীর পাড়ে একলা ছিলেন ভূতনাথ চক্রবর্তী। মা তারার পুজো করে যজ্ঞের নানান কাজকর্ম শেষ করেছিলেন তিনি। নির্দেশ ছিল ভোরবেলায় পাখির ডাক কানে গেলে তবেই যেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। আমরা যখন সকালবেলা নদীর ধারে গিয়ে পৌঁছালাম তখন সব কিছু একেবারে ঠিকঠাক। কেবলমাত্র ভূতনাথ চক্রবর্তী যেখানে যজ্ঞে বসেছিলেন সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তন্ত্রের নানা উপাদান ও সামগ্রী। যজ্ঞের জ্বলন্ত পোড়া কাঠগুলো অশ্বীভূত ছাইয়ের আকার নিয়েছে, তবে বৃদ্ধ মানুষটির 2 চোখের মধ্যে ছিল রাজ্যের ক্লান্তি। বেশ বুঝতে পারলাম অতৃপ্ত আত্মাদের মুক্তি দিতে গিয়ে তার অনেক শক্তি ক্ষয় হয়ে গিয়েছে। সত্যি মনোজবাবুর মুখ থেকে ভূতনাথ চক্রবর্তীর যা সুখ্যাতি শুনেছিলাম তার যে এক বর্ণ মিথ্যা নয়, হাতে নাতে প্রমাণ পেলাম। সেই রাত থেকে আর কখনো কোনো দিনের জন্য ওই অতৃপ্ত আত্মাদের দেখা যায়নি। কাজও শুরু হলো মা তারার এবং সকল দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে। ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে ব্রিজ নির্মাণের কাজ চালু হলো। তবে আর নতুন করে কাজে কোনো বিঘ্ন ঘটল না। সেই বাড়িতে গড়িয়ায় গিয়ে এরকমই এক ভৌতিক হাড়হিম করা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। সে অভিশপ্ত রাতের কথা ভাবলে আজও বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে লাফিয়ে ওঠে। রাতের ঘুম উড়ে যায়। ওই ভয়াবহ দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি আজও। সে রাতে যদি উজ্জ্বল সঠিক সময় আমার তাঁবুতে এসে উপস্থিত না হতো তাহলে কবেই হয়তো আমার কৃষ্ণ প্রাপ্তি ঘটত। যাই হোক, আজকের মতো গল্প এই পর্যন্তই। চলো এবার তাহলে ওঠা যাক। ঝড়টা কিছুটা কমে এসেছে, বৃষ্টিও ধরেছে। এই সময় দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই মঙ্গল। এই মলায় কত টাকা হলো রে তোর? চায়ের দোকানের দাম মিটিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে এলেন কৃষ্ণকান্তবাবু। বেঞ্চের মধ্যে বসে থাকা সেই পাড়ার অন্যান্য মানুষেরাও এবার ওঠার প্রস্তুতি নিল।
ঝড় বাদলার সময় নতুন করে আর কোনো খরিদ্দার আসবে না, এটা বুঝতে পেরে মলয় হাতাহাতি গোছাতে লাগলো সমস্ত জিনিসপত্র। বৃষ্টি কিছুটা সময়ের জন্য থামলেও আকাশের মুখটা কেমন যেন ভার হয়ে রয়েছে। হয়তো রাতের দিকে আবার বৃষ্টি আরম্ভ হবে, ঝমঝমিয়ে।